জেলের দাগ একবার জাল লাগছে সেই দাগই। সেই দাগই। তারপরে আমি ভয় পাই এবং তুমি দেখবা আমি কিভাবে হরর ফিল্ম দেখি। আবার হ্যাঁ, এবং আবার মাঝে মধ্যে এরকম করে দেখি। রায়হান রাফির সাথে এখন প্রেম ভেঙে গেছে, তো তমা মির্জার কাজ কমে গেছে। এই রিউমারটাকে তুমি কতখানি সত্য বলে আমি তো বিবেচনা করো? তুমি শুনছো? তুমি এত সুন্দর কেন? না কই, এই যে এত সুন্দর মানে টানা টানা চোখ কেন? এটা তো ওই যে আল্লাহ দিয়ে দিছে, এটা তো আমি তৈরি করতে পারি না। গড গিফটেড। এটা চোখটা গড গিফটেড। হচ্ছে কয়টা প্রেম করেছো? পাঁচা গাব গাব ডাব গাব কাম গাব। আবার বলো। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানেই হচ্ছে আমরা চলচ্চিত্র দেখতে একটু বেশি ভালোবাসি। সেই চলচ্চিত্রের তারকাকে নিয়ে আজ আমি হাজির হয়ে গেছি ঈদ উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন জুই মাল্টিভিটামিন কোকোনাট ওয়েল নিবেদিত তারার ঈদে। প্রিয় দর্শক, আমাদের আজকের তারকা আমার প্রিয়, আপনাদের প্রিয়, যাকে আমরা আসলে বছরের শেষে আমি বলবো সুরঙ্গ থেকে মোটামুটি খুঁজে বের করে নিয়ে আসি, সেই সুরঙ্গ খ্যাত আমাদের প্রিয় চিত্রনায়িকা তমা মির্জা। অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, কেমন আছো তুমি? না, আমি ভালো নেই, তোমার সাথে তো আমার কথা নেই, আমি রাগ করেছি। কেন? কেন সেটা অনিয়ারে বলবো? না থাক। আচ্ছা, না অ্যাকচুয়ালি তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা হলো, সো এটা আসলে তোমার সাথে আমার হওয়ার কথা না। অনেকদিন মানে অনেকদিন, তাই না? অনেকদিন। এটারও কারণ আছে, কারণ মাঝখানে দাগির শুটিং, আমলনামার শুটিং, সবকিছু মিলে আসলে তোমারও কাজের ব্যস্ততা সবকিছু মিলে ওই যে যেটা আমি বললাম যে আমরা মোটামুটি সুরঙ্গ থেকে টেনে হিচড়ে তারপরে বের করে নিয়ে আসি। আমি অনেকদিন পরে খুব সরব হয়েছি, মানে সোশ্যাল মিডিয়াতে এখন আমি খুব বেশি সরব। এর মাঝখানে কিন্তু আমি একদমই যখন কাজ করছি তখন সবকিছু থেকে একদম অফ ছিলাম। তো এটাই আসলে জানতে চাই যে মানে কাজটা নিয়ে অনেক বেশি ফোকাসড ছিলে, দ্যাটস ওয়াই সবকিছু থেকে একটু দূরে ছিলে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমার কাজগুলো আমি প্রপারলি আগে ঠিক মানে শেষ করি ঠিকঠাক মতো। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। এবং তারপরে যখন এগুলো অনিয়ার হবে তখন ঠিক আছে। আর ব্যক্তিগত লাইফ তো আমি সোশ্যাল মিডিয়াতে অত কখনোই আনতে চাইও না, পছন্দ করি না। সো এই জন্য ব্যক্তিগত লাইফ নিয়ে যখন ব্যস্ত তখন আসলে আর ওইটার বিষয় আর কাউকে ওইভাবে জানানো হয় নাই। এখন আমি মানে সুরঙ্গ থেকে বের হয়ে দাগিতে চলে আসছি, এখন দাগিময় সবকিছু। এই তো কি যেন বলে তোমার ডায়লগটা, যে জেলের দাগ একবার জাল লাগছে সেই দাগই। সেই দাগই। সো চলচ্চিত্র মানে তো আনন্দ, কিন্তু সেটা যদি ঈদের রিলিজ হয় তাহলে তো সেই আনন্দটা আমি বলবো শতগুণ হয়ে যায়। তো তোমার ফিলিংটা কেমন যে অনেকদিন পরে একদম ঈদেই তোমার চলচ্চিত্রটা রিলিজ হলো? আলহামদুলিল্লাহ, আমার তো সুরঙ্গ ঈদে রিলিজ ছিল। এখন 23 সাল থেকে আবার কিন্তু আমাদেরকে 25 সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো। অপেক্ষা মানে ধরো ভালো কোনো কিছুর জন্য তো আমিও অপেক্ষা করছি একটা বছর, এবং এক বছর পরে গিয়ে আমি দাগির সাথে সংযুক্ত। তো ভালো কিছুর জন্য তো অপেক্ষা করতে হয়, আমাদেরই করতে হয়। সেইখানে যখন আমরা ভাববো যে দর্শকদের আমরা আগের কাজের থেকে আরো ভালো কিছু বা ডিফারেন্ট কিছু উপহার দিতে চাই, তখন তো সেই অপেক্ষাটা দীর্ঘ আরো বেড়ে যায় আর কি। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দিন দূরে ছিলে, আমরা সাধারণত বলি যে চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়। তোমার কি কখনো এই জিনিসটা ফিল হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আমি তো সরব না, আমাকে আমার অডিয়েন্সরা ভুলে যাবে বা মিস করছে, বা অন্য কেউ সেই জায়গাটা নিয়ে নিচ্ছে কিনা? না, আসলে হয় কি আপু, একটা ভালো কাজ না অনেক বছর, আমি এটা আগে শুনতাম যে একটা ভালো কাজ একজন আর্টিস্টকে অনেক বছর বাঁচিয়ে রাখে দর্শকের মনে বা মানুষের কাছে। হ্যাঁ, তো এইটা এবার প্রমাণ, কারণ আমি সুরঙ্গ করার পর এক সুরঙ্গ আমাকে একদম এই 2 বছর বাঁচিয়ে রেখেছে। আমার ওরকম মাথার মধ্যে এই টেনশন ছিল না যে না আমার গ্যাপ হয়ে যাচ্ছে বেশি, আমাকে এখন আরেকটা কাজ করতে হবে। সেকেন্ড হলো, যদি সেটা হতো যে ধরো অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, দর্শক ভুলে যেতে পারে, বা অবশ্যই দর্শক আমাকে বারবার বলছে, আমার কাছের মানুষ দর্শক আমাকে যারা পছন্দ করে, যে আপু অনেকদিন হলো আপনার নেক্সট মুভি কবে আসবে। তো এটা আমি জানি, কিন্তু আমার কথা যে একটা ভালো কাজ দেরিতে আসা অনেক অনেক বেটার 5টা অন্য খারাপ কোয়ালিটির বা গতানুগতিক কাজ আসার থেকে। তো এই জন্য আমার মনে হয় যে এই যে দাগি যখন আবার দর্শক দেখবে বা দর্শক যখন আবার পছন্দ করবে, এরপরে যদি আমার আরো এরকম গ্যাপ হয়, আমার মনে হয় না দর্শক হতাশ হবে, অ্যাটলিস্ট বুঝবে না এরপরে যে কাজটা আসবে ভালো। এবার আমি আর লেট করব না, এবার আমি
নেক্সট ইয়ারেই আমি চাইবো যে আমার আরেকটা ছবি আসুক। ওয়াও, সো আমাদেরকে খুব একটা সময় নিয়ে অপেক্ষা না করতে এবার হবে না, এবার আমি নিজেও এত মানে আসলে খারাপ লাগে তো ক্যামেরার বাইরে বা দর্শক থেকে দূরে থাকতে, আমার নিজেরও খারাপ লাগে, সো এবার আর বেশি লেট করব না। সো ওভারঅল ঈদ কেমন কাটছে? ঈদ আলহামদুলিল্লাহ ভালো। তোমার যেটা মেইন হয় হলো যে ছবি আসলে ঈদটা একটু ডিফারেন্ট হয়, বাট এইটা যে বেশি স্পেশাল এটা আমি লাস্ট ইয়ার ফিল করছি, কারণ লাস্ট ইয়ার তো আমার ছবি আসে নাই, তখন আমি ফিল করছি যে না ঈদের ছবি আসাটা বেশি মজার। একদম ফ্রি একটা ঈদ করলাম ফ্যামিলি নিয়ে, নর্মাল যেরকম সব সময় হয়, ওইটা তো অন্যরকম আনন্দ। কিন্তু ঈদের ছবি আসলে না এটা একটা অন্যরকম, একটা প্রেশার তো থাকে বাট আনন্দটাও অনেক বেশি। অনেক বেশি, কারণ কি ওই ঈদটা না ফ্যামিলির সাথে আমাদের যে বাইরের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, আমাদের টিম থাকে, পাশাপাশি আমাদের অডিয়েন্স যারা অ্যাকচুয়ালি আমাদেরকে ভালোবাসে, একদম তাদের হলে গিয়ে সাথে ছবি দেখার মজাই তো আলাদা। একদম। সো প্রতিদিনই ধরো আচ্ছা ঠিক আছে ঈদের ছুটি, আচ্ছা আজকে সন্ধ্যায় তাহলে যাই তো ওই হলে গিয়ে চুপিসারে দেখে আসি তো কেমন চলতেছে ছবিটা। একই ছবি বারবার দেখছি আর ভালো লাগতেছে, বুঝছো? নিজের ছবি নর্মালি একটা ছবি একবার দুবার দেখার পরে কিন্তু অনেকের আর ভালো লাগে না সেই ছবি Right. দেখতে। আমরা এতবার দেখছি, আমরা ফুল টিম বারবার দেখছি, আমাদের তাও ভালো লাগতেছে। এবং আমি আই থিঙ্ক যে এবার আমাদের ছবিতে রিপিটেড দর্শক অনেক বেশি, কারণ এটা তো একটা ফ্যামিলি ড্রামা বলো বা ইমোশন বলো বা সব ধরনের এলিমেন্ট ছবির মধ্যে আছে, তো এই জন্য আই থিঙ্ক দর্শকের পছন্দ হচ্ছে। এটা সব আমাদের তো বলাই ছিল যে সব ধরনের দর্শকদের জন্য এই ছবিটি, সবার জন্য। এটার মধ্যে কোনো ধরো যে বয়স সীমা রেখা বেঁধে দেওয়া হয়নি যে 18+ অর 18+ অর মানে 16+ এরকম না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা খুব ভালো হয়েছে যে একই ফ্যামিলির সবাই সব বয়সী দর্শক এসেই ছবিটি দেখতে পাচ্ছে। মানে যেহেতু পারিবারিক এবং সামাজিক গল্প, তো সবাই মিলে আসলে বসে সিনেমাটা দেখবে এবং উপভোগ করবে। একদম। মানে হলে যাওয়ার আগে কাউকে আসলে ভাবতে হচ্ছে না যে আমরা আলাদা আলাদা টিম করে যেতে হবে। হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা, ঈদের সময়টাতে এই যে বললে পরিবারের সাথেও একদম ঈদ কাটানোর সুযোগ যেমন হয়, তখন কি রান্না বান্না করে তমা? আমি শুধু ঈদ না, আমি ইচ্ছারাও রান্না করি। আমার রান্নাটা মানে আমার রান্না করাটা না আমার কাছে অন্যরকম একটা আনন্দের। ধরো পার্লারে আমরা তোমাকে যেতে দেয় রান্নাঘরে, এটা একটু জানার ব্যাপার। একটু একটু কষ্ট হয়, তো ওইটা ম্যানেজেবল, ওইটা হয়। আম্মু দেখা যায় যখন নানু বাড়ি যায় তখন, বা আম্মু যদি শরীর খারাপ থাকে, বা দেখা যায় যখন হয়তো রাতের বেলা আমি বাসায় গেলাম দেখলাম আম্মু আর্লি ঘুমাই গেছে, আমি তখন আমার মতো করে রান্না করে আমার যেটা খেতে ইচ্ছা করে আমি খাই। নিজের মানে রান্নাটা আমার কাছে না একটা অন্যরকম আনন্দ। যেমন আমরা যখন পার্লারে যাই আমাদের মেয়েদের একটা মানে অন্যরকম না যে আচ্ছা রিল্যাক্স একটু রান্না মানে একটু পার্লারে সার্ভিস নিলাম ই করলাম। তো আমার কাছে যেমন আমি শুটিং এ গেলে খুব আনন্দ পাই কাজ করে, আমার কাছে যেমন আমি ধরো তোমার ফ্যামিলির সাথে কোনো ট্যুরে গেলে যেরকম আনন্দ পাই, আমি রান্নাঘরে গেলেও এরকম আনন্দ পাই। আমার রান্না করতে খুব ভালো লাগে। তুমি অ্যাকচুয়ালি রান্নাটাকে এনজয় করি, কুকিং মেথডটাকে খুব এনজয় করো। খুব এনজয় দ্যাটস গুড। সো আমরা তোমার হাতের রান্না খাবো একদিন। ঈদ মানে তো সালামি দেয়া এবং নেয়ার একটা ট্রেন্ড থাকে, তোমার কি এখন সালামি বেশি দেয় নাকি বেশি নেয়? সালামি তো আর এখন কইনি, আম্মু আব্বু ছাড়া তো আর কেউ সালামি দেয় না। আর সালামি দিতে হয় তো আমাদের গ্রামে একটা কথা বলে গ্যাদা, মানে পিচ্চি থেকে। আচ্ছা, গ্যাদা থেকে শুরু করে তো মানে পিচ্চি থেকে শুরু করে তো দেওয়া হয় আর কি, দিতেই হয়, দিতেই থাকি আসলে। এটা কিন্তু মনে হয় অনেক বছর যাবত চলছে, তাই না? মানে যখন থেকে নিজে আর্ন করাটা শুরু হয়, ছোট কাজিন ভাই বোন সবাই মিলে এসে যে আপু এখন তো তুমি সালামি দিবা, ওদের বলাও লাগে না, নিজে থেকেই ইচ্ছা করে। যখন ঈদের দিন দেখি সবগুলো পিচ্চি বাচ্চা বা একটু ওরা দৌড়াদৌড়ি করতেছে, ওরা দেখতেছি যে সালামি গুনতেছে, তখন মনে হয় আচ্ছা এদিকে সালামি নিয়ে যা। তো এইটা অন্যরকম একটা আনন্দ। তো পেয়েছো কম, দিয়েছো বেশি? পাওয়াটার থেকে দেওয়াটাই তো আনন্দের। পাওয়াটা তো আব্বু আম্মুর কাছ থেকে, আব্বু আম্মুর কাছ থেকে আসলে সালামির থেকে দোয়াটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। যে ঈদের দিন বা যে কোনো সময় যখন তাদের কাছ থেকে দোয়া নিতে পারি, এটাই অনেক বেশি আমার কাছে পাওয়া। আর সালামি দেওয়া হয় বেশি। হ্যাঁ, ঈদের সময়টাতে খুব প্ল্যান করে ছোটবেলা থেকেই যদি জিজ্ঞাসা করি, তোমরা ফ্যামিলি বা ফ্রেন্ডস সবাই মিলে কি হলে যে মুভি দেখতে? না, আমার একটা লম্বা সময় ধরে হলে গিয়ে ছবি দেখা হয়নি। আমি ছোটবেলায় মানে যখন 4-5 তখন পর্যন্ত খুব ছবি দেখা হয়েছে। 5 থেকে আসলে 10 পর্যন্ত আমার ওইভাবে হলে গিয়ে ছবি দেখা হয়নি, কারণ 5-এ বৃত্তি পরীক্ষা, 8-এ বৃত্তি পরীক্ষা, তারপরে এসএসসি, মানে পড়ালেখা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলে। হ্যাঁ, এবং ফ্যামিলি থেকেও মানে থাকে না যে এত বেশি ডিসিপ্লিনড একটা লাইফ ছিল যে
ওই সময়টা বের করে গিয়ে হলে গিয়ে ছবি দেখা হয়নি। আর এরপরে এসএসসির পর থেকে তো আমি নিজেই ফিল্মে চলে এসেছি। তো এরপরে আসলে আমার প্রতি বছর তো ঈদে ছবি দেখাই হয়, এর বাইরে যদি কোনো ভালো ছবি আসে সেই ছবি হলে গিয়ে দেখা হয়। আচ্ছা, এত অল্প বয়সে নিজের ক্যারিয়ারটা শুরু করলে, একজন নৃত্যশিল্পী থেকে সরাসরি মানে ফিল্মে জাম্প করলে, মানে এটা কি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল তমা মির্জার যে আমি আসলে নিজেকে দেখতে চাই বড় পর্দায় এবং ঈদে আমার কোনো একটা চলচ্চিত্র রিলিজ হবে, এই স্বপ্নটা কি ছিল? না না, এরকম আমি কখনোই ভাবিনি যে আমি অ্যাক্টর হতে চাই বা আমি হিরোইন হতে চাই, এটা আমার কখনোই চিন্তায় ছিল না। বাট অপরচুনিটি যখন আসছে তখন ওটা হাতছাড়াও করিনি ইনফ্যাক্ট। আচ্ছা, তো অ্যাকচুয়ালি সময়ের সাথে যেটা সামনে এসেছে, বেস্ট অপরচুনিটি যেটা ছিল সেটা তুমি নিয়ে পিক নেওয়া করেছো। হয়েছে। হ্যাঁ, তোমার কাছে একটা কুইক কোয়েশ্চেন, কুইক অ্যান্সার দিবে। সেটা হচ্ছে তোমার কাছে যদি 4টা টিকিট দেওয়া হয়, জঙ্গলি, দাগি, বরবাদ, জিন 3, কোনটা দেখবে আগে? দাগি দেখবো, বরবাদ দেখবো, জঙ্গলি দেখবো, জিন 3 এখনো জানি না, যদি খুব বেশি হরর না হয় তাহলে দেখবো। হরর ভয় পাও? সিরিয়াসলি? মানে না, আমার খুব একটা হরর ফিল্মের প্রতি আচ্ছা, মানে বিশ্বাসযোগ্যতা কম থাকে, সো অ্যাট্রাক্ট কম করে। বাট আমি হরর ফিল্ম করতে চাই। আচ্ছা, মানে আমার হরর ফিল্মের শুটিং একবার যদি আমি করে ফেলতে পারি, আই থিংক আমার এই ভয়টা চলে যাবে। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন হচ্ছে, তুমি কি সেই ভূতের ক্যারেক্টারটা করবে নাকি নায়িকার ক্যারেক্টারটা করবে যে ভূত দেখে ভয় পায়? না, বেশি ভালো লাগবে ধরো আমাকে ভয় দিচ্ছে, ওই শুটিংটা যদি আমি একবার করে ফেলতে পারি, তাহলে আমি যে কোনো হরর ফিল্ম দেখলে আমি বুঝি যে এটা তো শুটিং, ভাই আমরা যেরকম শুটিং করি এরকমই শুটিং, ভয়ের কিছু নেই। তারপরে আমি ভয় পাই এবং তুমি দেখবে আমি কিভাবে হরর ফিল্ম দেখি। আবার হ্যাঁ, এবং আবার মাঝে মধ্যে এরকম করে দেখি, এবং এটা ছোটবেলা থেকে। তো এই জন্য আমার এবার খুবই ইচ্ছা যে আমি একটা হরর ফিল্ম করতে চাই, এবং এই শুটিং এর এক্সপেরিয়েন্স থেকে আমার ভয় আরো কমে যাবে। মানে এখন শুটিং এ আসার পরে অনেকটা ভয় কমছে, কারণ আমি এখন বুঝি যে এটা শুটিং, এইভাবে হয়। এবার নিজে একটা করে ফেলতে পারলে পুরো ভয় চলে যাবে। কিন্তু মজার ব্যাপার কি জানো, মানে এই যে হরর ফিল্ম যখন আমরা দেখি, মানে কোনো কিছু একটা নিস্তব্ধতা, বুঝি যে এখন কিছু একটা ঘটতে ভয়টা পাবো, তারপরে ভয় পাই। তারপরে ভয় পাই। কি অদ্ভুত। ওকে, সো নেক্সট টাইম আমি চাই এমন একটা হরর ফিল্ম হোক যেখানে আমরা তমা মির্জাকে দেখবো, এবং প্রথমে ও ভূতটাকে দেখে ভয় পাবে, পরে ভূতটাই ওর উপরে এসে ভর করবে। সো দুইটা ক্যারেক্টার একসাথে করা যাবে, তাই না? একদম একদম। ধরো এমন যদি হয় যে তোমাকে একটা ভূতের ক্যারেক্টারই দেওয়া হলো, যে তোমার উপরে ওই জিনটা বা ভূতটা ভর করেছে, তাহলে তোমার লুকসটা কেমন হবে? আই লুকস আমি তো জানি না। চলো আজকে লাইক আমি ডিরেক্টর, ঠিক আছে, এইভাবে আমি অ্যাক্টিং করি না ম্যাডাম, গেল এইভাবে অ্যাক্টিং করি না ম্যাডাম, আমাকে ফুল স্ক্রিপ্ট নিয়ে ক্যারেক্টার নিয়ে বসতে হবে, স্টাডি করতে হবে, তারপর আমি আগে থেকে। ওকে, একদম একদম। ওয়াও, সো প্রফেশনাল। আচ্ছা, তমা মির্জা দীর্ঘদিন নিজেকে একটা, আমি বলবো, সিম্পল লুকে নিয়ে এসেছে। অতিরিক্ত মেকআপ না, অতিরিক্ত গেট আপ না, ইভেন দো আমরা, মানুষ বিশ্বাস করে না, জানো, মনে করে আমি অনেক মেকআপ নিই। তুমি বলো, তুমি তো দেখো। আচ্ছা, এটা মেবি, তাহলে আমি তোমাকে খুব কাছে থেকে জানি, সো আমি জানি যে তুমি কতটা মিনিমাল মেকআপ করতে পছন্দ করো। এটা রিজন কি? মানে তোমার কখনো, মানে এটাকে কি বলে, ইনসিকিউরিটির যে ব্যাপারটা আছে, এটা কি কখনো কাজ করে না? হ্যাঁ, আমি জানি অনেক সময়। দেখো, আমার মেকআপ আমি গত প্রায় 7-8 বছর ধরে আমি নিজের মেকআপ নিজে করি। তো শুধুমাত্র যদি ডিফারেন্ট ক্যারেক্টার হয়, যেমন আমল নামাতে আমি কোনো মেকআপ করিনি, শুধু রিঙ্কেল করছি, যেহেতু একটা এজের ব্যাপার ছিল। তো জাস্ট আমি সানস্ক্রিন দিয়ে বসতাম সেট মেকআপ রুমে, এবং আমাদের যে খোকন ভাই ছিল, খোকন ভাই এসে এখানে 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 চোখের নিচে রিঙ্কেল এবং চোখের নিচে ডার্ক সার্কেল এগুলো করে দিত। সুরঙ্গতে তো আমার কালো মেকআপ ছিল, তো ধরো ওইটাও ওরা করে দিয়েছে। বাট এর বাইরে ধরো আমি যখন আমার মানে পার্সোনাল লাইফে যখন আমি কোথাও যাই, এই যে আজকে যেমন প্রোগ্রাম আসছে, এগুলো আমি নিজে করতে পছন্দ করি, নিজের মতো করে পছন্দ করি। এটা আমাকে সুন্দর লাগুক অসুন্দর লাগুক, কোনো ইনসিকিউরিটি কাজ করে না। আচ্ছা, সো আমল নামার কথা যেহেতু বললে, সেটা হচ্ছে আমরা ওটিটিতে দেখলাম যে খুব মানে জোরে সোরেই কিন্তু বেশ কিছু কাজ তোমার ব্যাক টু ব্যাক আসলো, তারপরে ওটিটিতেও একটা দীর্ঘ গ্যাপের পরে আমল নামা আসলো। মানে এটা কি তোমার ইচ্ছা যে না, আমি আসলে কাজটা করব কিন্তু একটু ধীরে সুস্থেই করতে চাই? না, আমি দেখো, আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে আমি আমল নামার আগে একটা করেছিলাম 2 বন্ধু, অঞ্জন দত্তের, যেটা এখনো রিলিজ হয়নি। বাট মানে তারপরেও যদি হিসাব করি তাহলে ওটিটি তো আমার কাজ কম।
মানে ওটিটিতে ধরো আমার বছরে আমি চাই ওটিটিতে আমি 2টা থেকে 3টা কাজ করব, এর বেশি না। কারণ আমার কাজের আগে ওই ক্যারেক্টারের প্রিপারেশন বা আমার একটা জোনে যেতে একটু সময় লাগে। আচ্ছা, হ্যাঁ, তো ওই জন্য একটা সময় 3টা কাজের জন্য আমার দেখা যায় ওখানে একটা লম্বা সময় চলে যায়। এবং তারপরে আমার ইচ্ছা আমি বছরে 2টা ফিল্ম করব। তো 2টা ফিল্মের জন্য তো একটা লম্বা সময় চলে যায়। তো এইরকম প্ল্যানিং করে আমি স্টার্ট করেছিলাম, কিন্তু আমি আলটিমেটলি দেখলাম যে বছরে 5টা 6টা কাজ করতে গেলে না মানে এইটা একটু একটু বেশি হয়ে যায়। মানে আমি যে টাইপের চাই কাজ করতে, যেমন যারা আমলনামা দেখেছে তারা বলেছে যে ডিফারেন্ট আমাকে দেখেছি, অ্যাক্টিং এর জায়গাটা অন্যরকম লেগেছে। তো একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার ক্যারেক্টারটা থেকে ডিফারেন্ট ছিল, রাইট। আলাদা হওয়া তো এত সহজ না। এটা একদম এখনই আমি চিন্তা করলাম, যেমন তুমি আমাকে বললা যে তুমি একটা এক্সপ্রেশন দাও, আমি চাইলে একটা এক্সপ্রেশন দিয়ে দিতে পারতাম, বাট ওটা আমি দিব না। কারণ আমাকে বুঝতে হবে যে আমি যে এক্সপ্রেশনটা দিচ্ছি এইটা যেন বিশ্বাসযোগ্য হয়, যেটা হয়তো গত 5 বছর আগে আমি চিন্তা করতাম না, যেটা এখন আমি চিন্তা করি। এবং এই জন্য আমলনামাতে আমার আলহামদুলিল্লাহ সবাই বলছে যে ইমোশনাল জায়গাগুলো খুবই তাদের পছন্দ হয়েছে। এই পছন্দ হওয়াতে গিয়ে কিন্তু আমাকে অনেক বেশি চিন্তা করতে হয়েছে যে আচ্ছা আগে আমি কি ধরনের ইমোশনাল সিন করছি, এইটার থেকে এই ক্যারেক্টারটা আমি আলাদা কিভাবে বোঝাবো দর্শকদের যে এই যে মেয়েটা পারভিন আলাদা কেউ, পারভিন তমা না, তমা পারভিন প্লে করছে না, রাইট। তো এই জিনিসগুলো না মানে এই জিনিসগুলো একটা বিশ্বাসযোগ্য ক্যারেক্টার হওয়ার জন্য আসলে নিজেকে তো তৈরি করতে হয়। এটা না সময় লাগে। এটা শুধুমাত্র যে আমি ফিজিক্যাল চেঞ্জ আনলাম, আমি একটু মোটা হলাম বা আমি একটু শুকিয়ে গেলাম, এইটা বা আমি একটু মেকআপে ঠিক করলাম, এইটা যেমন একটা পার্ট, সব থেকে বড় পার্ট হলো যে ওই চরিত্রটা হয়ে ওঠা, ওইটার জন্য নিজেকে প্রস্তুত করা, এটা সময় লাগে। তো এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি ওটিটি বা ফিল্ম যেটাই আমি করি সেটা বছরে 1টা করি কি 5টা করি, ওইটা ইম্পর্ট্যান্ট। আমি যে কাজটা করবো ওই কাজটা যেন দর্শকের খুব ভালো লাগে, দর্শক যেন আগের কাজের থেকে আলাদা করতে পারে। কিন্তু মার্কেটে তো খুব বাজে একটা রিউমার আছে। বাজে বলছি এই জন্য বিকজ আমি তো তোমাকে ব্যক্তিগতভাবে অনেকটা জানি, অনেকটা চিনি, বাট যে রিউমারটা বলে সেটা হচ্ছে রায়হান রাফির সাথে এখন প্রেম ভেঙে গেছে, তো তমা মির্জার কাজ কমে গেছে। এই রিউমারটাকে তুমি কতখানি সত্য বলে আমি তো বিবেচনা করো? তুমি শুনছো নাকি তোমাকে প্রশ্নে লিখে দিছে? না, ইটস নট লাইক দ্যাট। যেটা হয় ধরো যখন আড্ডা হয়, গসিপ হয়, তখন অনেকে হয়তো একটু যারা টিপ্পনি গসিপ কেটে করে বলে। তারা কয়টা কাজ করে? হ্যাঁ, তারা কাজ করে না বলেই তো গসিপ করে। হ্যাঁ, কারণ আমি গসিপিং এর সময় পাই না, কারণ আমি কাজ করি। সো আই থিংক যারা গসিপ করে এদের কাজ নাই দেখে এরা বসে বসে এইসব গসিপিংই করে। তো ওই যে বলে না যে ওর তো কোনো কাজ নাই, ওকে চাল ডাল মিশায় বসায় দাও, ও ওইটা বাঁচতে থাকুক, তাও চুপ থাকুক। তো এই যাদের কাজ নাই এদের এরকমই অবস্থা, একটা টপিক দিয়ে দাও, ওইটা নিয়ে ব্যস্ত থাকুক। না, থিং ইজ যে দেখো আমি কাজ আমার আলহামদুলিল্লাহ আমি যে কাজগুলো করেছি দ্যাটস এনাফ একজন আর্টিস্টের জন্য। মানে এই অল্প সময়ে, মানে লাস্ট ওটিটি থেকে তো 2000 আমি তো 2020 থেকে স্টার্ট বলবো না তমা, আমি যদি 2010 থেকেই ধরি যে সময়টাতে তুমি তোমার কাজ শুরু করেছো, যখন থেকে আমি কাজ শুরু করেছি তারপরে আমার ক্যারিয়ারে দুইটা লেয়ার গেছে, দুইটা শেড গেছে। ধরো আমি 10 থেকে 18 পর্যন্ত টানা কাজ করছি, 8 বছর। আলহামদুলিল্লাহ তখন আমি প্রচুর কমার্শিয়াল ফিল্ম করছি, এবং সেই সব ফিল্ম প্রচন্ড লেভেলের বিজনেসও করছে, এবং তারপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ডও আমি পেয়েছি। এরপরে আমি 19-20 আমি কাজ করি নাই। কি কারণে করি নাই ওটা পার্সোনাল বা অনেকে জানে, আমি ওটা নিয়ে কথা বলতে চাই না। এরপরে আমি 20 থেকে আমি যে শুটিংগুলো স্টার্ট করেছি সেগুলো আমার 21-এ আসছে। বলে না একটা প্রত্যেকটা মানুষের ওই যে একজন শিল্পী যদি, গানের শিল্পী যদি প্রেমে ছ্যাঁকা না খায় তাহলে নাকি স্যাড সং ভালো গাইতে পারে না, মানে কথা এগুলো মানে বিরহ থাকতে হয়, আমি এগুলো বিশ্বাস করি না, বাট এটা যেমন এরকম কথা। তো আমার কাছে ওটা মনে হয়েছে যে ধরো আমি যে ব্রেকটা নিছি ওইটা আমার ওই সময়ে যে ব্রেকে নেওয়া বা একটা ধাক্কা, এটা আমার জীবনে খুব দরকার ছিল। সো ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমি ওখানেই থেমে যাইনি, আমি আবার উঠেছি। উঠার পরে আমি তোমার 20-এ যে কাজগুলো করেছি এগুলো সবাই 21 সাল থেকে দেখতে পারছে, 21, 22, 23, 24, 25 এই 5 বছর আলহামদুলিল্লাহ আমি যতগুলো কাজ করছি এবং হিট কাজ করছি, আলোচিত কাজ করছি, এতগুলো কাজ আমার দৃঢ় বিশ্বাস যারা সমালোচনা করছে তারা করে নাই, আমার দৃঢ় বিশ্বাস। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। সো আলহামদুলিল্লাহ সামনে আমার যেটা বললাম তোমাকে যে
আমি এবছর আরো যে কাজগুলো আমার এখন অবধি আমার লিস্টে আছে সেগুলো সুন্দর মতন যদি হয়ে যায়, যদি কোনো, যেমন গত বছর তো আমাদের রাজনৈতিক পরিবর্তন আসছে, তো প্রায় এপ্রিল মে জুন জুলাই আগস্ট আমরা তো সবাই একটা পরিবর্তনের মধ্য থেকে গেছি। তো ওই সময় তো কাজ করার আসলে কারোরই সুযোগ ছিল না। সুযোগ থাকলে হয়তো এত গ্যাপ আমার হতো না। রাইট। তো এবার যেহেতু এরকম কিছু নেই, আলহামদুলিল্লাহ, যেন না হয়, সবকিছু যেন সুন্দর থাকে। গত বছর তো বন্যাও হলো, খুব বাজে অবস্থা ছিল, মানে পুরো বছরটাই আসলে কেমন কাজের যেন একটা গেল না। হ্যাঁ, তো এবছর যদি সব ঠিক থাকে তো ইনশাল্লাহ আমার যেভাবে প্ল্যানিং, আই ডোন্ট থিঙ্ক সো যে যারা গসিপিং করছে তারা ওই অতটুকুও করার আর আই সুযোগ থিংক পাবে না। আমল নামা তাদের জন্য একটা ভালো উত্তরও ছিল। আমি জানি না, এইসব মানুষরা উত্তর পায় না আসলে। এদের বললাম না যে কাজ না থাকলে যেটা হয়, খুঁজেই হয়তো দেখার চেষ্টা করে না, হ্যাঁ। ভালো কাজ দেখার সময়টাও নেই, কারণ গসিপ নিয়ে তারা ব্যস্ত থাকে। আচ্ছা, দাগি নিয়ে আবারও একটু তোমার কাছে আসতে চাই। সেটা হচ্ছে তমা এবং নিশো একটা চমৎকার জুটি, যেটা সুরঙ্গতে সবাই একদম এক কথা অ্যাকসেপ্ট করে নিয়েছে। গানগুলো অসাধারণ ছিল, দুজনের মানে ক্যারেক্টারাইজেশন, এভরিথিং, সব কিছু, কেমিস্ট্রি। দাগিতেও সেই একই জিনিসটা দেখার অপেক্ষায় তো সবাই ছিল, এবং আমি বলবো যে পরিমাণ রেসপন্স তোমরা পাচ্ছ প্রথম থেকে, সেটা আসলেই কিন্তু মানে খুশি হওয়ার মতো। বাট তোমার জায়গা থেকে তোমার কি মনে হয় যে এটা এমন একটা জুটি হয়ে গেল যে নেক্সটে যদি কোনো মুভি নিয়ে ভাবতে হয় তাহলে তমা আর নিশোকেই ভাবতে হবে? আমি এটা জানি না। এটা আসলে দুটো জিনিস এখানে কাজ করে, দর্শক চাহিদা এবং প্রোডাকশন হাউস থেকেও এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, যে প্রোডিউসার প্রযোজক লগ্নি করবে, সেই লগ্নিকারক আসলে এই কাস্টিংটা নিয়ে কাজ করতে চায় কিনা। তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এখানে প্রথম প্রাধান্য পায় দর্শক। দর্শক যদি পছন্দ করে এবং দর্শক যদি দেখতে চায়, তখন দেখা যায় প্রযোজকদের আগ্রহ বেড়ে যায়, পরিচালকদের আগ্রহ বেড়ে যায় সেম জুটি নিয়ে কাজ করার। তো কখনো আমরা এটা ভাবিনি যে নিশো ভাই আর আমি একটা জুটি হয়েই আমরা আসলে সব কাজ করতে চাই। আমার কাছে মনে হয়েছে যে দাগি যেরকম, আমাকে শিয়াব ভাই বলেছেন যে এই চরিত্রটি আমার মনে হয়েছে যে তুমি ভালো করবে, কারণ চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার ছিল। হ্যাঁ, একটা টাইম গ্যাপ ছিল, সবকিছু মিলে দুইটা লুক ছিল, দুইটা চরিত্র, একটা মানুষের দুইটা আরেকটা চরিত্র। ব্যাপার অ্যাড করি একটু তোমার সাথে, মানে শিহাব শাহিন হচ্ছে একজন পরীক্ষিত ডিরেক্টর, যিনি আসলে না বুঝে কখনো তার ক্যারেক্টারের জন্য কাস্টিং করবে না, কাস্টিং করবে না। করবে এটা না। আমি একটু অ্যাড এবং করতে উনি চাই অনেক চুজি, সাথে। কিন্তু উনি সবার সাথে কাজ করতে চান Right. না। তো সেইখানে দুই ধরনের চরিত্র একটা মানুষেরই, যেহেতু তার বয়সের একটা গ্যাপ দেখানো হচ্ছে, তো তার প্রথমে এক ধরনের, পরে আরেক ধরনের। তো আমি এখনো যেহেতু দর্শক হলে এসে ছবি দেখছে, আমি রিভিল করতে চাই না। তো এইটার জন্য উনি কিন্তু আমাকে যখন বলেছেন যে আমার মনে হয়েছে এই ক্যারেক্টারটা তুমি ভালো করবা, তো এইটা ছিল আমার কাছে সবথেকে মানে মূল শক্তি, যে আমার ডিরেক্টর আমার প্রতি আস্থা এই আস্থাটা রাখছেন। রাখছেন। এবং সেম আমার প্রযোজক আলফাই, যাদের সাথে আমি আগে সুরঙ্গ করেছি, শাকিল ভাই আমাকে বলেছেন যে আমরা যখন গল্প শুনছি তখন আমাদের মাথায় তোমার নামটা আসছে, Wow. যে এটা তমা হতে পারে। তো এইভাবেই কিন্তু কাস্টিং হওয়া, এটা কিন্তু এভাবে হয় নাই যে নিশো তমা একসাথে একটা কাজ করি, চলো ওদের আচ্ছা। দুজনকে নিয়ে। এটা কাস্টিং ছিল এই চরিত্রটা কে ভালো করবে, বা আচ্ছা এখন হিরো নিশো ভাই হোক বা হিরো যেই হোক, ক্যারেক্টারটা আসলে ইম্পর্টেন্ট ছিল, যে ক্যারেক্টারটাকে ভালো করবে। এবং আমার মনে হয় নিশো ভাইয়ের ক্ষেত্রেও সেম, নিশো ভাই যে কাস্টিংকে এটা কখনোই দেখেন না। এই একজন মানে অভিনেতা আমার, যাকে এই জন্য খুবই পছন্দ, যে উনি কখনো কাস্টিং নিয়ে খুব বেশি কনসার্ন থাকেন না যে ওনার সাথে কোন নায়িকা। উনি কনসার্ন থাকে যে উনি যে স্টোরিটাতে কাজ করতেছেন এই স্টোরিটা কেমন, এবং উনি ওনার চরিত্রটি কেমন, এটা নিয়ে উনি খুব বেশি কনসার্ন থাকেন। এরপরে ওনার কো আর্টিস্ট, সে তার চরিত্রটি কেমন, এবং যদি সেখানে একটা সফল কাজ আগে থেকেই থাকে সুরঙ্গর মতন এত বড় পরিসরের একটা কাজ, এবং সেখানে আমার চরিত্রটিও অনেক ডিফিকাল্ট ছিল, তো তখন হয়তো তারও একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে হ্যাঁ আমরা আবার একসাথে কাজ করতে পারি। কাজ করা যেতে তো পারে। এখানে এখন পর্যন্ত জুটি প্রথার আমি কিছু দেখছি না, দেখা যাক এখন এরপরে নেক্সটটা যদি এরকম আবার কেউ ভাবে। রিলিজ হলো, আমরা হ্যাঁ, পরবর্তীতে আমি আবার জানি না, হলে তো ভালোই, মন্দ না। হ্যাঁ, নতুন একটা জুটি প্রথা তৈরি হোক। এক কথায় যদি বলো যে দাগি আসলে মানুষ কেন দেখবে? আমাদের তো ধরো লাস্ট কয় বছর তো আমরা প্রেমের ছবি দেখলাম, বিরহের ছবি দেখলাম, বা তোমার এখানে অ্যাকশনও দেখেছি, তুফান।
তো নানান ধরনের সুরঙ্গ আবার একটা ডিফারেন্ট গল্প ছিল, যেখানে চিটিং, যেখানে বিট্রে, এই টাইপের একটা গল্প ছিল। তো অনেক ধরনের গল্প তো মানে এক প্যাটার্নের কিছু কিছু বা এই ধরনের দেখছি, কিন্তু অনেকদিন আমরা ফ্যামিলি ড্রামা দেখি না। অনেকদিন কিন্তু আমরা পিওর একটা প্রেম থাকে না, পিওর প্রেম, পিওর একটা স্যাক্রিফাইস, পিওর ফ্যামিলি ড্রামা, এগুলো আমরা অনেকদিন দেখি না। অনেকদিন। তুমি বলো লাস্ট তুমি ফ্যামিলি ড্রামা ছবি কোনটা দেখছো? দেখো নাই কিন্তু। না। এটা ব্যাক টু 2011-12 তখন কিন্তু প্রচুর হইতো। Right. যখন আমি স্টার্ট করছিলাম তখন দেখতাম যে এরকম অনেক ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা হচ্ছে, যেখানে আসলে মা বাবার চরিত্র থাকতো এবং প্রত্যেকটা চরিত্রের চরিত্র থাকতো, মা বাবা থাকতো, ভাই বোন থাকতো, একটা ফ্যামিলি থাকতো, ওইগুলো প্রাধান্য পেতো। গল্পটা অ্যাকচুয়ালি ফ্যামিলি কেন্দ্রিক হয়ে যেত, একটা প্রাধান্য আবর্তিত। পেত, যেখানে Right. যেখানে সন্তান ইম্পর্টেন্ট, যেখানে মা ইম্পর্টেন্ট, বাবা ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকদিন দেখি না আমরা। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা গল্প তো আর বেশি বলতে চাই না, বারবার বলে দিচ্ছি আর বলতেছি আর বলতে চাই যে না। আমরা এক কথায় যদি বলি যে পারিবারিক, সামাজিক এবং নির্মল প্রেমের গল্প দেখতে হলে হ্যাঁ, অবশ্যই দাগি দেখতে হবে। একদমই দায়িত্ব দেখতে হবে। হ্যাঁ, যে আমরা আসলে চাই ঈদটা তো সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে সামাজিক একটা উৎসব। তো এই সময়টাতে একটা পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্র আমরা সবাই মিলে যে হলে দেখব। এবারে একদম হয় না এক কথায় উত্তর, ঠিক আছে? র্যাপিড ফায়ার আমরা বলতে পারি। দেখি ছোট ছোট কিছু তুমি উত্তর কেন? দাও। তোমার প্রিয় জায়গা? আমার নানু বাড়ি, নানু দাদু বাড়ি আর কি, মানে বাগেরহাট। যে স্বপ্ন এখনো পূরণ হয়নি? আমার প্রোডাকশন হাউস দেওয়া হয়েছে, বাট এটা স্টার্ট করার জন্য যে সময়টুকু দেওয়া দরকার ওই সময়টা আমি এখনো দিতে পারছি না, যেহেতু আমি বাইরের প্রোডাকশন হাউসের কাজ নিয়ে ব্যস্ত। ওকে। তো ওইটা স্টার্ট করার খুব ইচ্ছা আমার এই বছরেই। আমি দেখি, এখনো আমি শিওর না, যদি দেখি এই বছর খুব চাপ হয়ে যাচ্ছে হয়তো নেক্সট ইয়ার থেকে স্টার্ট করব। শুভকামনা থাকলো। এবার বলো যে কোনো একটা জিনিস যেটা লাইফ থেকে বাদ দিয়ে দিতে চাও, কারণ তোমার ধারণা তাহলে আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। না, আমার জীবনে যা আছে আলহামদুলিল্লাহ আমি সবকিছু নিয়েই হ্যাপি, আমি বাদ দিতে চাই না কোনো কিছু। তার মানে যা কিছু আছে সবকিছু নিয়ে থাকতে চাও। তোমার সবচেয়ে বড় নেশা কি? মুভি দেখা। প্রচুর রাত জাগো? প্রচুর। আমি ধরো মুভি দেখতে শুরু করছি, একটা শেষ, আর একটা দেখতেছি, আর একটা শেষ। বাট আমার সাথে মুভি দেখতে গেলে তুমি মানে ম্যাক্সিমাম সময় বোর হবা, কারণ আমি একটা মুভি প্রথমে টানা দেখি, দেখে তারপরে ওই মুভিটা আবার দেখি। সেকেন্ড টাইম যখন দেখি তখন পজ দিয়ে দিয়ে দেখি, মানে প্রত্যেকের ক্যারেক্টার দেখি, অ্যাক্টিং দেখি। প্রথমবার আমি দর্শক হিসেবেই পুরোটা দেখি, এরপর আমি আর্টিস্ট হিসেবে দেখি। আচ্ছা, এটার একটা মজার ব্যাপার হচ্ছে আমিও সেম কাজটা করি। তুমিও সেম করো? একদম। কারণ তা না হলে মানে আমার যেটা হয় বিহাইন্ড দ্য সিনের অনেক কিছু তো আমরা জানি, তো আমি অলওয়েজ দেখি যাচ্ছে এই চরিত্রটা কিভাবে করে করলো, এই চরিত্রের ডেপথে যাওয়ার জন্য তুমি কি কি জানো আমার করেছে। আমলনামা প্রথম আমি আমলনামা 3 বার দেখছি, মানে রিলিজের পর। একবার আমার ফুল টিমের সাথে, একবার আমার ফ্রেন্ডদের সাথে, একবার আমি একা দেখছি। এবং আমি যেদিন একা দেখতে বসছি, মানে লাস্টের যেদিন আমি একা দেখতে বসছি, ওই দিন আমি কাগজ কলম নিয়ে বসছি যে এইখানটা এরকম কেন করছে, এটা আরেকটু ভালো করতে হবে, এটা ভালো হয়েছে, আচ্ছা এটা নোটে। সেলফ স্টাডি, যেটা হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা যারা কাজ করি স্ক্রিনে আমাদের সবারই কিন্তু করা উচিত। তার আমি নিজের লিখে রাখি, জায়গাটা জানো নিয়ে। এটা ভালো হয়েছে, সো এটা আমি চেঞ্জ করব না, এটা ভালো হয় না, এটা আমাকে চেঞ্জ করতে হবে। সো এটা আমার প্র্যাকটিস লিস্টে থাকলো যে এই জায়গার এই এক্সপ্রেশনটা আমাকে ভালো লাগে নাই, চমৎকার। সো আমি এটা প্র্যাকটিস করব মিররে। এটা শুনে খুব ভালো লাগছে এবং আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে ইটস কল ম্যাচিউরিটি। মানে একজন আর্টিস্টকে অ্যাকচুয়ালি ম্যাচিউর হওয়ার জন্য তার ক্যারিয়ারের একটা সার্টেন টাইম তাকে স্পেন্ড করতে হয়। আই থিঙ্ক তমা এখন সেই জায়গাটাতে আমি আছে। জানি না, আমি প্রচুর এইটাতে প্রচুর মানে time এটা দিই। আমি অডিয়েন্স হিসেবে আমার রিয়েলাইজেশন ব্যক্ত করলাম। এবারে করব এই প্রশ্ন, এই প্রশ্ন করলে তখন নিশ্চিত মাইট দিবে আমাকে, তারপরে করি বিকজ এটা লেখা আছে। সেটা হচ্ছে কয়টা প্রেম করেছো? বলবো না। প্রেমের ব্যাপারে না বলাটাই ভালো। হ্যাঁ, কেন? আমার প্রেমের লিস্ট আমি কি এখানে দিতে বসছি? আচ্ছা, এবার বলো, ধরো তুমি সুপার হিরো হয়ে গেলে, তাহলে কোন সুপার পাওয়ারটা সুপারম্যান চাও? হয়ে যাবো? হ্যাঁ, হ্যাঁ, তারপরে হিরো। আমি Hero, রোম্যান্টিক superhero। বিশ্বাস করি না, সুপার হ্যাঁ। হিরোই হয়ে গেলে হ্যাঁ। কোন পাওয়ারটা তুমি চাও? আমি পাওয়ার চাই। আমি চাই ধরো অনেক ভালো ভালো ছবি হবে, সব ছবি হিট যাবে, আমাদের ইন্ডাস্ট্রিটা অন্যরকম হয়ে যাবে, অন্যরকম ঘুরে যাবে। এটা হলো ইন্ডাস্ট্রি নিয়ে যদি থাকে না যে আমি ধরো হ্যাঁ। চাওয়ার মধ্যে তো ইন্ডাস্ট্রি নিয়ে অবশ্যই চাইবো, যেহেতু আমি Definitely। ইন্ডাস্ট্রি। আর আরেকটা সুপার পাওয়ার পেলে আরেকটা জিনিস চাইবো, সেটা হলো যে আমার আব্বু আম্মু আমি জানি না কতদিন আল্লাহ আয়ু রাখছে, এইটা জন্ম মৃত্যু হবেই, এটা আমি বলতে পারবো না যে তারা যেন সারা জীবন বেঁচে থাকে। এটা আল্লাহর
মানে প্রাকৃতিক নিয়ম, আল্লাহ এটা সৃষ্টি করে আসলে পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু এটাই সৃষ্টির নিয়ম। যতদিন বাঁচবে সুস্থ যেন থাকে। সুস্থ যেন থাকে, কষ্ট পেয়ে যেন মারা না যায়, কোনো অ্যাক্সিডেন্টে যেন মারা না যায়। কারণ এখন চারিদিকে এত অ্যাক্সিডেন্ট হয়, এত ইনসিডেন্ট ঘটে, বুঝছো, ভয় লাগে। তো আমি চাই যে তারা যে মানুষ থাকে না ঘুমের মধ্যে চলে যায়, মানে এরকম যেন কিছু একটা হয় যে তারা যেন খুব কম তাদের কষ্টটা যেন আমাদেরকে দেখতে না হয়, দেখতে এক না হয়। কথায়। এবার প্রশ্নটা আসলে আমি নিজে থেকেই করতে চাই, সেটা হচ্ছে তুমি এত সুন্দর কেন? না কই এই যে এত সুন্দর, মানে টানা টানা চোখ কেন? এটা তো ওই যে আল্লাহ দিয়ে দিছে, এটা তো আর আমি তৈরি করতে পারি God না, gifted. বুঝছো? এটা চোখটা গড গিফটেড, এবং আমার কাছে মনে হয় যে আমার চেহারার মধ্যে এই জিনিসটাই আল্লাহ একটু ঠিকঠাক মতন দিয়ে দিছে। সবচেয়ে আলহামদুলিল্লাহ, সুন্দর, বাকি না? জাস্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত জীবনের পূর্ণতা আর অপূর্ণতা। ব্যক্তিগত জীবনের পূর্ণতা হলো যে আলহামদুলিল্লাহ আমার পরিবারের দায়িত্বটা আমি নিতে পেরেছি, এবং সেটা আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমার পরিবারটাকে সচ্ছলভাবে পরিচালনা করার। এটা হলো আমার প্রাপ্তি। আর প্রাপ্তি, পার্সোনাল লাইফে প্রাপ্তি নাই এটা বলা ভুল হবে। আলহামদুলিল্লাহ যা আছে আমি খুশি, ওটা নিয়ে খুশি। ওকে, আমাদের এই সেগমেন্টের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যদি তমা মির্জা চিত্রনায়িকা না হতো তাহলে কোন পেশায় তাকে দেখা যেত? লয়ার হতাম। আমার যেহেতু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওইটাই, আমার তো এলএলবি কমপ্লিট করা, সো আমি আমি ব্যারিস্টার হতাম। বা ইন ফিউচারে কি আমরা দেখতে পাবো তোমাকে এই পেশায়? এখন না মাথার মধ্যে মুভি, মানে অভিনয় ছাড়া না আর কিচ্ছু নাই, বিশ্বাস করা আর কোনো কিছু আপাতত। ভবিষ্যৎ বলে দিবে আসলে কি হবে। হ্যাঁ, ওটা মানে যদি সুযোগ থাকে আমি চাই এই প্র্যাকটিসটা আমি করতে চাই। যেহেতু তোমার এলএলবি অলরেডি কমপ্লিট করা আছে, সো নারীদের জন্য যদি কোনো প্ল্যাটফর্মে তুমি কাজ করতে চাও, সেটা অ্যাকচুয়ালি হতেই পারে। আমরা হ্যাঁ, আমাদের মানে আমি চাই, কিন্তু সেই সময়টা এখন না মনে হয়। সেই আরো পরে। সময়টা আসলে তখন আমি করতে চাই। ডেফিনেটলি, এবং আমি তোমার পাশে থাকবো ইনশাআল্লাহ। একদম তোমার জন্য লিপ রিডিং একটা আমাদের সেগমেন্ট রয়েছে, যেখানে আমি কিছু কথা বলবো, সেটা সেন্টেন্স হতে পারে, ওয়ার্ড হতে পারে। তোমার কানে হেডফোন থাকবে, তোমাকে বলতে হবে। আমার লিপ রিড তোমার করতে পারার কথা, মানে আমার লিপ রিড তোমার করতে পারার কথা, রাইট? চলো দেখি। আগেই খেলা নিয়ে নিচ্ছে, চলো আমরা ট্রাই করে দেখি। এ বাবা, বেশ সাউন্ড। কি গান দিচ্ছ এটা? ভালো গান দিচ্ছ তো। ওকে, সো ঈদের গান। চলো। ঈদের গান নাকি কোনো? হ্যাঁ হ্যাঁ, ঈদের গান, আমার প্রিয় নায়কের গান। আমার ছবির গান দিতে আমি শুনতাম। চলো। কাকা কাক কেন কাকা করে? কিছু বলছো? কাকা কাক কেন কাকা করে? আস্তে আস্তে বলো, এত দ্রুত বললে বুঝবো না। কা কা কাকা কাক কেন কাকা করে? কাক কাক কেন কাকা করে? হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছো? বুঝি না। কাকা কাকা কাক কেন কাকা কেন কাকা করে? কাকা করে? হয় নাই? হইছে, আবার বলো। ও আবার বলবো? হ্যাঁ। কাক কেন কাকা করে, নাকি কাকা কাক কেন কাকা করে? ও কাকা কাক কেন কাকা করে? ইয়েস। কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব। কাঁচাম পাকাম। ওয়ান মোর টাইম। হ্যাঁ, আবার বলো। কাঁচা গাব পাকা গাব। কাঁচাম পাকাম। কাঁচা কাঁচা গাব গাব ডাব গাব কাম। গাব। আবার বলো। কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব। ইয়েস। ওকে, লালু রেলে লেবু লাল চা বিক্রি করে। পারবো না, আবার। লালু কেন? লালু লা 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 লালু লালু দারু।
লা লু তালু লা লা লু লাড়ু লা লু আচ্ছা রে লে এত মাথার মধ্যে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়তেছে। রে লে রে লে অনেক সাউন্ড, মাইন্ড সেট করতে পারতেছি না, এত সাউন্ড আমি আচ্ছা, কনসেন্ট্রেট কমিয়ে করতে দিচ্ছি। পারতেছি না। কমিয়ে দিচ্ছি মানে রাখো, বাট এত সাউন্ড মনে হচ্ছে আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না। রে লে রে লে রে ড্রেন মানুষ হাসতে হাসতে মরে যাবে এটা দেখলে। রে লে না আমি বুঝি না। লাল লাল চা চা হ্যাঁ হ্যাঁ। বিক্রি বিক্রি ইয়েস করে করে করে। তো সবই শুনতেছো শুনতেছো হ্যাঁ আর কি গান বন্ধ, গান বন্ধ হয়ে গেছে। আমি খুব অ্যাক্টিং করতেছি। লাল চা বিক্রি চিন্তা করে দেখেন। করে। ওকে চলো চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। এটা এটা পজ ঠিক আছে, এটাও পারে না। আমি অনেক এটা মজা, এটা কেন রাখবে না? এটা মজা, গান শেষ। এবার এবার শুরু হয়েছে। গান শুরু হচ্ছে আবার। ওকে চলো এবারে সহজ একটা। জলে চুন তাজা তেলে চুল তাজা। হ্যাঁ জলে চুন তাজা তেলে আস্তে চুল বলো, তাজা। মানে ধীরে ধীরে বলো। জলে চুন তাজা তেলে চুল তাজা। তেল বুঝছি আর চুল বুঝছি, এছাড়া কিছু বুঝি নাই। জলে জলে হ্যাঁ চুন তাজা চুন চুন, জলে চুন তাজা তাজা। ইয়েস হ্যাঁ তেলে 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 হ্যাঁ হ্যাঁ চুল চুল তাজা তাজা। ইয়েস আচ্ছা ওকে। বলো জলে চুন তাজা, হ্যাঁ হ্যাঁ তেলে চুল তাজা। ইয়েস লাস্ট ওয়ান লাস্ট ওয়ান লাস্ট ওয়ান। বাবলা গাছে বাঘ ঝোলে। আবার বলো তো। বাবলা হ্যাঁ বাবলা মামলা বাবলা বাব মাম বাব বাব তুমি এলএলবি থেকে বের হয়ে আসো। তুমি শুনে দেখো কিচ্ছু বোঝা যায় না। আমি আর খেলবো না এই খেলা। Last one, last one, না না last আমার one. অনেক কষ্ট হয়েছে, আমি এত এনার্জি দিতে পারবো না ওকে খেলার যেটা মধ্যে। ছিল বাবলা গাছে বাঘ ঝোলে। তুমি ভাই অডিয়েন্সরা আপনারা বলেন বাবলা গাছে বাঘ ঝুলে, এটা আমি ওর লিপ দেখে কেমনে বুঝবো? এই বাবলা গাছে তো মাথায় আসবে না, আবার বাঘ নাকি ঝোলে গাছ দিয়ে। আচ্ছা কার লিপ রিড করতে তোমার বেশি ভালো লাগে? আমার নিজেরটা যখন আমি ডাবিং করি। ওয়াও এক্সপ্রেশন দেওয়ার সময় লাইক ধরো খুব ইমোশনাল কোন একটা এক্সপ্রেশন, তখন নিজেকে কিভাবে প্রিপেয়ার করো? না ওটা তো আমি তোমাকে বললাম যে আমি তো স্ক্রিপ্ট পাই, সো আমি আগে থেকে আমি জানি আমি এটা এই ক্যারেক্টারটাকে এইভাবে ডিজাইন করব। সো ওই ওই একবার ক্যারেক্টারে ঢুকে গেলে লাইক এই দাগিতে তো আমার নাম ছিল জেরিন। সো একবার যখন আমি জেরিন হয়ে গেছি তখন না আর আলাদা করে প্রিপারেশন লাগেনি, কারণ আমি তখন জেরিন। সো জেরিনের ইমোশন, জেরিনের জার্নি যখন এটা একটার পর একটা সিকোয়েন্স হয়েছে তখন ডিরেক্টর জেরিনকেই দেখতে পাইছে। সো তখন আর না ওই কমপ্লেনটা থাকে না যে হচ্ছে না বা এটা না। হ্যাঁ কিছু কিছু জায়গায় হয়তো ডিরেক্টরের কল থাকে যে এটা আরেকটু ইমোশনাল চাই, বা এই জায়গাটা একটু ড্রামা বেশি চাই, বা এখানটা এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট চাই। ওই ছোট ছোট কারেকশনগুলো ছাড়া আমার মনে হয় না আর খুব প্রবলেম হয়। এটাই আসলে ইটস কল ম্যাচুরিটি। হ্যাঁ তুমি জানো আমি কানের মধ্যে আমার ইকো হচ্ছে এখনো, এত সাউন্ডের গান ছিল তুমি বলতেছো না আমার ইকো ইকো লাগতেছে, এবং এখনো আমি জোরে কথা বলতেছি। না ইটস ফাইন, এখন তুমি একদম ঠিকঠাক কথা বলছো, একেবারে শেষের দিকটাতে রয়েছে। এবারে জাস্ট একটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো আমরা নিয়মিত দেখি, আমরা একটা ছবি পোস্ট করলে, একটা ভিডিও পোস্ট করলে নিচে অনেক 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 নেগেটিভ কমেন্টস এসে ভরে যায়। সো ওই সময়টাকে আসলে কিভাবে করে সামলাও? বিকজ সবসময় তো আমরা মেন্টালি অ্যান্ড ইমোশনালি পারফেক্ট থাকি না। আমার না কমেন্টস দেখে খুব একটা খারাপ লাগে তা না, কারণ আমি তুমি আমি পড়ো, comment comments করি না। পড়ো। ওটা আমি বলছিলাম যে যেহেতু পড়ি না আমার খারাপ লাগে না,
কিছু কিছু কমেন্টস দেখা যায় যে আমার খুব কাছের মানুষরা হয়তো স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠায়, যখন আমার ধরো আমার কাছের মানুষ লাইক আমার বোন দিলরুবা আপু বা আমার ফ্রেন্ড যারা আছে লিজা মিথিলা, ওরা যদি কখনো স্ক্রিনশট দিয়ে পাঠায় যে এই কমেন্টটা ডিলিট করে দেয়, তখনই আমি আসলে দেখি। আচ্ছা, হ্যাঁ, কারণ ওদের হয়তো কমেন্ট যে পপ আপ করে, আমারটা তো আমি দেখিই না যতই কমেন্ট আসুক। রাইট। তো মাঝে মধ্যে ওরা বললে বা কোনো জার্নালিস্ট যদি বলে, তখন আমি ওইটা ডিলিট করে দিই। আমার কাছে খারাপ লাগে হলো ধরো কিছু নিউজের হেডলাইন আমার খুব খারাপ লাগে, যেটা আমাদের এখন অনলাইন পোর্টালগুলোতে হয় যে খুব প্রচুর হয়, অতিরঞ্জিত। এটা আমার খারাপ লাগে। আমার মনে হয় যে দর্শকের কমেন্ট, মানে আমি কোনটাতে যদি বেশি কষ্ট পাই জিজ্ঞাসা করো, আমি ওইটাতে বেশি কষ্ট পাই। কারণ আমার মনে হয় এই হেডলাইনগুলো দিতে 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 আমাদের সম্পর্কে এত নেগেটিভিটি তুলে ধরা হয়েছে দর্শকদের কাছে, যে জন্য তারা খুব সহজে এসেই একটা কমেন্ট করে ফেলে। মানে সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য তোমাদের বা একজন তারকার ব্যক্তিগত জীবনকে এত অতিরঞ্জিত শুধুমাত্র আমি নেগেটিভলি হেডলাইন প্রচার করে। শুধু দোষ দিব সেটা না, আমাদেরও অনেকে আছে, আমি নাম মেনশন করতে চাই না, তারা হয়তো আমাদের ফিল্মের না বা আমাদের নাটকের না বা আমাদের ওটিটির না, কিন্তু তারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, হয়তো তারা রিলস বানায় বা তারা ধরো ইনফ্লুয়েন্সার বা যেটাই হোক, যে কোনো একটা প্রফেশনে আছে, যেটার কারণে তাদেরও নিউজ হয় বা তাদের অনেক ফলোয়ার আছে যারা দেখে। এটা বিনোদনের একটা মাধ্যম। ধরো এইটা কিন্তু তাকে ফলো করতে চায়, তার কন্টেন্ট দেখতে চায় দেখে যে দেখে সেটা না, এটা হয়তো যে সময় কাটছে না, একটার পরে একটা আসতেছে, আচ্ছা দেখে একটু হাসলাম, একটু মজা নিলাম, এই টাইপের। এদের কিছু মন্তব্য বা এদের জীবনে ঘটানো কিছু ঘটনা, এই সব এত বেশি নেগেটিভিটি ছড়ায়, যেটার কারণেও কিন্তু ওই যে থাকে না যে একটা পচা আমের আশেপাশে তুমি যতই ভালো আম রাখো, ওগুলো একটু একটু করে পচতে থাকে। রাইট। তো এই সব কিছু মানুষের কারণে দেখা যায় তুমি যতই নিজেকে এসব থেকে দূরে রাখো, ওকে নিয়ে কেন কোনো ভাইরাল নিউজ হচ্ছে না, আচ্ছা খোঁজা শুরু করো, খুঁজে খুঁজে খুঁজে, আচ্ছা এই কথাটাকে একটু কারেক্ট আগে পিছে বাদ দিয়ে করে তারপর এটাকে হেডলাইন দিয়ে আচ্ছা ঠিক আছে করে ফেলি। একদম, যেটা আসলে একদমই করা উচিত না। স্পেশালি যারা একদম এই প্ল্যাটফর্মটাতে কাজ করছে, ভিন্ন ভিন্ন সেক্টর হতে পারে, বাট প্ল্যাটফর্ম কিন্তু ঘুরে ফিরে একটাই, তাদের উচিত আসলে সচেতন হওয়া। খুব ভালো লাগলো তোমার সাথে আড্ডা দিয়ে, দীর্ঘদিন পরে আবার আমরা একসাথে বসলাম, আড্ডা হলো। সো দাগের জন্য শুভকামনা থাকবে, প্রতিটি কাজের জন্য অনেক অনেক শুভকামনা। আর যেভাবে আসলে নিজেকে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে কাজ করছো, সেটা যেন সবসময় একরকম থাকে। থ্যাংক ইউ সো মাচ শান্তাপু, অনেকদিন পরে তোমার সাথে আড্ডা দিয়ে আমারও অনেক ভালো লাগতেছে। এবং আমাদের আড্ডা তো এরকমই হয়, পক 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 পক, এটা প্রোগ্রাম শেষ হয় কিন্তু গল্প শেষ হয় না, আমরা আবার দেখা করে গল্প করে নেব। ডেফিনেটলি। সো প্লিজ আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলো। হ্যাঁ, অডিয়েন্সদের আচ্ছা দর্শকদেরকে বলতে চাই যে ঈদ আশা করি আপনাদের খুব ভালো গিয়েছে এবং পরিবারের সাথেই গিয়েছে। প্রবাসে যারা আছেন, যারা পরিবারের সাথে ঈদ করতে পারছেন না, আমি জানি তাদের অনেক মন খারাপ হয়, কিন্তু ওখানেও আপনাদের একটা পরিবারের মতন হয়ে গিয়েছে, আপনাদের কলিগ যাদের সাথে কাজ হয়। সো আশা করি তাদের সাথে আপনাদের ঈদও ভালো হয়েছে, আপনার পরিবার আপনাদের জন্য অপেক্ষায় আছে। তো আপনারা সুন্দর মতন সুস্থ মতন দেশে ফিরে আসেন যখন আসতে চান, এটা একটা চাওয়া। আর একটা চাওয়া হলো প্রবাসীদের জন্য ঈদ মোবারক। আর একটা চাওয়া হলো যে যারা ঢাকার বাইরে ঈদ করতে গিয়েছেন, আপনারা আসলে সেফলি ঢাকায় ফিরে আসেন, এটা একটা চাও। এবং ঢাকায় এসে যদি আপনার ওখানে দাগি না পৌঁছে থাকে, তাহলে ঢাকায় যে হলে দাগি চলছে সেই হলে গিয়ে দাগি দেখুন। থ্যাংক ইউ, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিবেদিত তারার ঈদের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের প্রিয় তারকা তোমার সাথে এই আড্ডা। এমন আড্ডা নিয়ে আমি তো প্রতিদিনই ফিরে আসছি আপনাদের জন্য ঈদের স্পেশাল আয়োজনে। তাই চোখ রাখুন বাংলা টিভিতে। দেখা হচ্ছে আবারও। আজকের মতো বিদায় এবং ঈদ মোবারক।